তুই তোর মতো মজা কর, আর আমি মনে করবি যে তোর বড় ভাইয়া সবসময় তোর পাশে আছে, সবসময় থাকবে। মিশন কোনো কথা বলতে পারতেছে না, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছে। কারণ মিশন খুব ভালো করে জানে সেই জায়গাটা কতটা বিপজ্জনক, সেখান থেকে ফিরে আসা কতটা ইম্পসিবল। মিশন এটাও ভালো করে জানে কেন রুদ্র তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে না। সেখানে গেলে কম করে 10 থেকে 15 জনকে মারা যেতে হবে। আর রুদ্র কারোর সাথে কোনো প্ল্যান শেয়ার করেনি সেখানে একা কি করবে না করবে। তারপর মিশন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল, মনে কষ্ট নিয়ে। আর রুদ্র মুচকি হাসি দিয়ে মিশনের নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়ে বিদায় দিল। আজকে আপনাকে আমি একটা সত্য কথা বলতে চাচ্ছি, যেটা শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত না। মানে বুঝতে পারলাম না, কি বলতে চাচ্ছেন আপনি আবার আমাকে? সেটা হলো, আজকে মিশন আর নিশিতার বিয়ে হতে যাচ্ছে। তাদের বিয়ের ডেটটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। সবাইকে তো অন্য ডেটে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছে, তাহলে তারা কিভাবে খবর পাবে? সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি আপনার মতো নিজেকে তৈরি করে রাখুন বিয়েতে যাওয়ার জন্য। আপনি না কখন কি করেন কাউকে জানান না, আর পরে সবাই। এত বেশি কথা মোটাও ভালো লাগতেছে না। আর কথা হচ্ছে যে আমি হয়তো রাত্রে আপনাকে সময় দিতে পারবো না। আপনাকে আমার কিছু ছোট ভাই প্রোটেকশন দিবে, কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। কেন? আপনি কোথায় যাবেন আর আপনি সেখানে থাকবেন না? আমার এলাকাতে বিয়ে বলে কথা, আমাকে তো একটু এলাকাটা দেখা লাগবে, দেখাশোনা করা লাগবে। হয়তো আমি সেভাবে সময় দিতে পারবো না, বাট মাঝে মাঝে এসে দেখে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আপনার জন্য খাবার রেডি করি। আপনি না নিজের হাতে খেতে পারেন না, তাহলে আপনি রান্না করলেন কিভাবে আর আমার জন্য? নিজে খেতে পারি না এটা সত্যি, তো রান্না তো করতে পারি। এটা তো বলিনি যে রান্না করতে পারি না। আপনার মাঝে আর কত কি লুকায়িত আছে আমি নিজেও জানি না, আপনার মাঝে যে কি কি আছে। আমার মাঝে আরো অনেক কিছু স্পেশাল আছে, সেটা সময় হলে তারপর দেখতে পারবেন। ও আচ্ছা, তাই নাকি? সেই সময়টা কবে হবে, আর আমি সেটা কবে দেখতে পারবো? এখন মোটেও কথা বলতে ইচ্ছে করতেছে না। এখন যান, আপনি গিয়ে আপনার কাজগুলো শেষ করেন, না হয় ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। অবন্তিকার রুদ্র এর সাথে আর বেশি কথা বাড়ালো না। রুদ্র ভিতরে চলে আসলো আর অবন্তিকার ডাইনিং টেবিলের কাছে চলে আসলো। সে ফোন বের করে অফিসার নাদিম সাহেবকে ফোন করলো আর তাদের স্টাফকে রেডি হতে বলল আজকে মিশনে নামার জন্য। আজকে এখান থেকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনি যেভাবে প্ল্যান করেছেন সেভাবেই সবকিছু হবে, কোনো সমস্যা হবে না। এটা মাথায় রাখবেন, এটা যেন কেউ একটুও বুঝতে না পারে, বুঝছেন? সমস্যা নেই, আমরা আমাদের স্পেশাল সব ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যাব। এটা কিন্তু মাথায় রাখবেন, এই গ্রামের প্রতিটা মানুষ কিন্তু রুদ্রর জন্য পাগল, জীবন দিতেও। সমস্যা নাই, এখানে কোনো বাধা মানব না। কেউ সামনে আসলে তাকে আমরা লাশ বানিয়ে তারপর রুদ্রকে নিয়ে আসব। যে কোনো মূল্যই রুদ্রকে লাগবে, বুঝছেন? রুদ্রের মাধ্যমে কিন্তু আমরা পুরো গ্যাংস্টার দমন করতে পারবো। আচ্ছা ম্যাডাম, বেশি কথা বলা ঠিক হবে না, আপনি যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারেন। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আজকে মাথায় রাখবেন, এখানে কিন্তু বিয়ে হতে চলেছে, ভুল করেও কোনো কিছু যেন মিস্টেক না হয়। সমস্যা নেই, কোনো মিস্টেক হবে না আমাদের, আর আমরা চেষ্টা করব সবাইকে জীবিত অবস্থায় ধরার। যদি যদি কেউ মারাও যায় তাতে কোনো আফসোস নেই, কিন্তু রুদ্রকে জীবিত অবস্থায় লাগবে আমাদের পুরো। বুঝছেন আমার বিষয়টা? আচ্ছা ম্যাডাম, তাহলে তো হয়েই গেল। এখন আমরা নির্ভয়ে কাজ করতে পারবো, আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না 2 সেকেন্ডও। আর একটা কথা, আমার বাবা মাকে জানিয়ে দিবেন যে আমি আগামীকালকে বাসায় ফিরে আসব, আমাকে নিয়ে যেন আর টেনশন না করে। আপনি পারলে বাসায় একটু কথা বলেন, সেটাও বেটার হবে। আঙ্কেল আন্টির অবস্থা খুব খারাপ। এই অবস্থা, তাদের সাথে কথা বলা সম্ভব না, যে কোনো সময় আমি ধরা খাবো। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি তাদেরকে এক্ষুনি গিয়ে খবরটা জানিয়ে দিচ্ছি, আর বাকি সবাইদেরও খবর দিচ্ছি। এখন থেকে মিশন শুরু করে দেন, আর আশেপাশের এলাকার যত আছে সব জায়গায় আমাদের লোক সংখ্যা বসিয়ে দেন। একটা লোকও যেন এই এলাকা থেকে বেরিয়ে অন্য এলাকায় যেতে না পারে। ঠিক আছে, এখন তো এটা করা যাবে না, এটা হয়তো রাত 10টার পর করতে হবে। এখন যদি করা হয় তাহলে বুঝতে পেরে যাবে তারা, ওই দিক থেকে আক্রমণ শুরু হয়ে যাবে। এই কথাটা অবশ্যই আপনি ঠিক বলেছেন, এটা আমার মাথায় ছিল না। ঠিক আছে, আপনি তাহলে এটাই করেন। কথাটা বলে ফোনটা রেখে দিল অবন্তিকা। আজকে তার মিশন কমপ্লিট হতে চলেছে, এটা ভেবে অনেক খুশি লাগতেছে অবন্তিকার। এদিকে রুদ্র তাড়াতাড়ি বেরিয়ে আসলো রুম থেকে, এসে দেখে অবন্তিকা তার জন্য অপেক্ষা করতেছে খাবার টেবিলে। রুদ্র এসে খাবার টেবিলে বসে পড়লো আর অবন্তিকা খাবার প্লেট হাতে নিল। অবন্তিকা দেখে রুদ্র কেমন জানি অন্যরকম লাগতেছিল আজকে, প্রতিদিনের মতো লাগতেছে না আজকে অবন্তিকাকে।
অবন্তিকার ভিতরে অন্য কোনো রহস্য কাজ করতেছে আজকে, কিন্তু রুদ্র সেদিকে তোয়াক্কা না করে হয়তো তার ভিতরটা টেনশন কাজ করতেছে তার বাবা খুনিরা আজকে যদি তাকে অ্যাটাক করে এটা ভেবে। আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করতেছেন? আপনাকে দেখে মনে হচ্ছে। না না, আমি ঠিক আছি, এমনিতেই খারাপ লাগতেছে। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে আমার। কিছুদিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে হয়তো। এখন একটু পরে মনে পড়বে, এটা স্বাভাবিক, যেহেতু বাবা মা আর বাবা মার ভালোবাসা পেয়ে বড় হয়েছেন। এখন আপনি কোথায় যাবেন? আর আমি তো এখন একা একা বিয়ে বাড়িতে যাইতে পারবো না। আমাকে তো সেখানে আপনি নামিয়ে দিবেন, তাই না? আমি এখন আপনাকে মিশনের বাসায় নামিয়ে দেব, আর সেখানে আপনি থাকবেন। আজকে সেখানে আপনাকে থাকতে হবে, আমি এখানে আসবো, তারপর একটা জায়গায় যাব, সেখান থেকে আবার মিশনের বাসায় যাব। আমি তো সেখানে কাউকেই চিনি না। কার সাথে কথা বলবো? আর সেখানে তো আমাকে কেউ চেনে না। গ্রামে কি মানুষ অভাব পড়েছে? অনেক মানুষ আছে, তারা আপনাকে সুন্দরভাবে দেখাশোনা করে রাখবে, কেউ কোনো কিছু বলবে না, সবাই আপনাকে রানীর মতো করে রাখবে। আমাকে রানীর মতো করে রাখবে কেন? আমার স্বামী কি রাজা নাকি? হতেও পারে, বলা তো যায় না, সমস্যা কোথায় আপনার? হলে তো আমি সৌভাগ্যবতী হয়ে যেতাম। আমার তো সেই কপাল নেই যে আমার স্বামী রাজা হবে আর আমি রানী হয়ে থাকবো। অনেক কথা হয়েছে, এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি আপনাকে সেখানে নামিয়ে দেব। আমাকে কিন্তু খাইয়ে দিতে হবে। আমার তো আর ও আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম, নেন আমি খেয়ে দিচ্ছি আপনাকে। তারপর রুদ্র অবন্তিকা খাইয়ে দিতে লাগলো, আর অবন্তিকাও বেশ হাসি খুশি ভাবেই খাচ্ছে মন দিয়ে। কোনোভাবে বুঝতে দিচ্ছে না যে আজকে অবন্তিকা তার আসল রূপে বেরিয়ে আসতে চলেছে রুদ্রের সামনে। আর রুদ্র মনে মনে ভাবতেছে হয়তো আজকে অবন্তিকা শেষবারের মতো দেখতেছে, এরপর হয়তো তাদের জীবনে আর দেখা না হতেও পারে। রুদ্র খুব ভালোভাবে জানে সেখানে গেলে ফিরে না আসতেও পারে, বলা তো যায় না, ভাগ্যে যদি থাকে তাহলে ফিরে আসতেও পারে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বেরিয়ে পড়লো অবন্তিকার মিশনের বাসায়, নামিয়ে দিল রুদ্র। তারপর রুদ্র বেরিয়ে পড়লো আর মিশন নদীর ধারে এসে একটা নৌকা করে নদী পার করে সাগর চলে আসলো। ছোট একটা জাহাজে করে সাগরের একটা বড় দ্বীপে এসে পৌঁছালো। ভাই, এখানে তো ঝামেলা লেগে গেছে। সবাই এসে উপস্থিত হচ্ছে এখানে, বড় গ্যাঞ্জাম হবে তাই। চুপ করে থাক, আমি সেখানে এসেছি, কাউকে বলবি না, বুঝছিস? ভাই, না বলে উপায় নেই ভাই। আপনাকে যে কোনো সময় কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। ভাই, তার থেকে আগে থেকে বলে দাও, ভালো হবে। আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ কর, বেশি কথা বলবি না। চুপ থাকতে বলছি, চুপ থাক। আচ্ছা ভাই, আপনি যেভাবে বলবেন সেভাবে, কিন্তু ভাইয়া একটু। নিজুম পুরো কথাটা বলতে পারলো না, তার আগে গোলাগুলি শুরু হয়ে গেল চারিদিকে। ভয়াবহ অবস্থা, কে কাকে মারতেছে কে কাকে কি করতেছে। সেই সময় রুদ্র তার সেই গ্যাংস্টার রূপে ফিরে আসলো। নিজুম অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল। এই রূপে কখনো সে সামনাসামনি রুদ্রকে দেখেনি, শুধু শুনে এসেছে। আজকে শুধু নিঝুমের সৌভাগ্য হলো রুদ্রের এই অবস্থা দেখার। তারপর রুদ্র তার অগ্নি তাণ্ডব চালাতে লাগলো। চালাইতে চালাইতে অনেক ক্লান্ত সে, সারা রাত শেষ হয়ে ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, তাও মিশন শেষ হচ্ছে না। এক অবস্থায় এসে জাহাজে আগুন লেগে গেল। চারিদিকে দাউ দাউ করে আগুন চলতেছে, টাকাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে যার জীবন বাঁচাতে ব্যস্ত, সবাই সবার জীবন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সাগরে লাফিয়ে পড়তেছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু রুদ্র এখনো জাহাজের ভিতরেই আছে। নিঝুম তাদের ছোট জাহাজটা নিয়ে বড় জাহাজের কাছে সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে, আর রুদ্র উপর থেকে টাকার বস্তাগুলো নামিয়ে দিচ্ছে। রুদ্র ক্লান্ত শরীরে টাকার বস্তা নামিয়ে দিতে দিতে অনেক ক্লান্ত হয়ে পড়লো। শেষ পর্যন্ত তাদের ছোট জাহাজটা টাকায় ভর্তি হয়ে গেল। রুদ্র নিঝুমকে চলে যেতে বলল, কিন্তু নিঝুম চলে যাচ্ছে না রুদ্রকে ছাড়া। সে যাবে না, কিন্তু রুদ্রর কথা শুনে ভয় পেয়ে চলে গেল। না হলে নিঝুমকে মেরে ফেলবে এই ধমকি দিয়েছে নিঝুমকে। নিঝুম কিছু দূর চলে যেতেই জাহাজে বিস্ফোরক পেটে গেল, আর পুরো জাহাজটা দাউ দাউ করে চলে গেল, আর নিঝুম কান্নায় ভেঙে পড়লো। রুদ্র তাহলে কি জাহাজেই পুড়ে ছাই হয়ে গেল? এইখান থেকে কেউ নড়াচড়া করবি না। নড়াচড়া করবি তো মরবি, বুঝেছিস? সোজা হয়ে যে যেখানে সেখানেই থাক। আপু, আপনি পুলিশ অফিসার? আপনি ছদ্মবেশে ছিলেন ভাইয়ের কাছে? তোদের মতো জানোয়ারকে ধরার জন্য মাঝে মাঝে আমাদের মতো কিছু পুলিশ অফিসারকে বাধ্য হতে হয়। আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন। আপনি আমাদের সাথে
এতদিন থেকেও আমাদের উপর আপনার ভুল ধারণাটা যায়নি? তোদের মতো কুত্তাদের আমার খুব ভালোভাবে চেনা আছে, যারা মানুষকে মানুষ মনে করে না, মেরে ফেলতে দ্বিধা বোধ করে না। আপনি সম্পূর্ণ ভুল ভাবতেছেন। এটা করবেন না, এটা করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর রুদ্র ভাইয়া যদি জানতে পারে। তো রুদ্র ভাই কবে মারা গিয়েছে, এতক্ষণ বেঁচে আছে তুই ভেবেছিস? হুম, তো রুদ্র ভাই তো কখন মরে গিয়ে ভূত হয়ে পড়ে আছে, কোথায় গিয়ে দেখ। ও আচ্ছা, যদি তাই হয়ে থাকে আপনি আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন না, আপনার লাশ এখান থেকে যাবে। তাহলে দেখা যাবে আজকে চোর পুলিশের মধ্যে কে জয়ী হয়, তোরা নাকি আমরা। রুদ্র ভাই আপনাকে ভীষণ পছন্দ করতো, আর নিজের থেকেও হয়তো আপনাকে একটু বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছিল। আর আপনি এর মাঝে আপনার আসল রূপে ফিরে আসলেন। এখানে সব রহস্য আমার কারণে, আমি সবাইকে ফাঁসিয়েছি, এখানে আমি সবাইকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছি। আপনি কাজটা মোটেও ঠিক করেননি, এজন্য আপনাকে পস্তাতে হবে, এমনকি আপনার জীবনটাও যেতে পারে। কথাটা বলে মিশন ইশারা করলো, আর চারিদিকে গোলাগুলি শুরু হয়ে গেল। এবং গোলাগুলির আওয়াজ কে কোথায় মরে পড়ে রইলো কেউ বেঁচে রইলো না, হাতে গোনা কয়েকজন বেঁচে আছে। স্নাইপার স্পেশালিস্ট বাইরে থেকে পুলিশের অনেক সাপোর্ট করেছে, যার জন্য খুব তাড়াতাড়ি রুদ্র এবং আত্মীয় স্বজনের মানে গ্রামের লোকেরা মৃত্যুর কোলে লুটে পড়লো। অবন্তিকা মিশন এবং নিশিতাকে মারতে চায়নি, কিন্তু পিছন থেকে গুলি এসে মিশন এবং নিশিতার বুকে আঘাত করলো, আর বুক থেকে তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগলো। মিশন এবং নিশিতা নতুন দম্পতি তাদের ভালোবাসার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, অপেক্ষা করতে লাগলো। আমাকে ক্ষমা করে দিস পাগলি, তোকে আমার ঘরে নিতে পারলাম না। আমার এক ফোঁটাও কষ্ট হচ্ছে না জানিস, কারণ আমরা রুদ্র ভাইয়ের জন্য জীবন দিচ্ছি। কে রুদ্র ভাই আমাকে সারা জীবন বেঁচে থাকার জন্য একাই মিশনে গেল? সেই রুদ্র ভাই হয়তো জানেই না তার ছোট ভাইটা এভাবেই শেষ হয়ে গেল। হয়তো আমরা দুজন একে অপরের জন্য তৈরি ছিলাম না, আর আমাদের ভাগ্যের লেখা ছিল না, এরকমই ছিল। আমাকে ক্ষমা করে দিও প্রিয়, কারণ আমি তোমার হতে পারলাম না তোমার সাথে সারাটা জীবন পার করতে। আমাদের মতো মানুষের কোনো মূল্য নেই সমাজে, সবাই ভাবে আমাদের কোনো ফিলিংস নেই। আমরা সবসময় মানুষ খুন করি, কিন্তু কেন খুন করি তার পিছনের রহস্য কেউ জানতে চায় না। সমাজে কেন গ্যাংস্টার তৈরি হয়? বড়লোকদের জন্য। এই বড়লোকেরা যদি গরিবদের সাহায্য করতো তাহলে সমাজে কখনো গ্যাংস্টার তৈরি হতো না। এই সমাজে বড়লোকরা সব থেকে বড় গ্যাংস্টার, তারা গ্যাংস্টার তৈরি করে, তারাই সবকিছু কন্ট্রোল করে। তাদের কিছু হয় না, কিন্তু মরতে হয় আমাদের মতো পাবলিকদের। ভালো থেকো প্রিয়। পরে দেখা হবে তোমার সাথে, আমার মিলন হবে তোমার সাথে আমার পরে। কথাটা বললে নিশিতা আগে মৃত্যুর কোলে ঢুলে পড়লো। কিছুক্ষণ পর মিশন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তাদের ভালোবাসার দেওয়া প্রতিশ্রুতি এখানে এই নিমিষের মাঝেই শেষ হয়ে গেল। নিমিষেই গ্রামটা হাহাকারে পরিণত হলো। চারিদিক থেকে যত পুলিশ ছিল সবাই একে একে ঘিরে ধরলো গ্রামটাকে, তারপর সবাইকে ধরে ধরে মেরে ফেললো। আর যারা বেঁচে ছিল তাদেরকে ধরে জেলে নিয়ে যাওয়া হলো। তাদের ধরে জেলে নিয়ে যাচ্ছে, কিন্তু রুদ্রর কোনো খোঁজ পেল না অবন্তিকা। ধরে নিয়েছে রুদ্র সেই মিশনে মারা গিয়েছে, যদি মারা না যেত তাহলে এতক্ষণে ফিরে আসতো। তারপর অবন্তিকা যে মানুষগুলো জীবিত ছিল সবাইকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য আদেশ করলো, আর সবাই গ্রেপ্তার করা হলো। তারপর সবাই সবার জায়গা চলে গেল। মিশনের দিকে তাকিয়ে অবন্তিকা একটু মন খারাপ হলো, কারণ নিশিতা আর মিশন নতুন দম্পতি ছিল, তাদের জীবন শুরু করতে গিয়ে তাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো। এটা ভেবে অবন্তিকার একটু খারাপ লাগতেছে, কিন্তু নিজেকে সে মানিয়ে নিচ্ছে। তারপর সবাই চলে গেল, গ্রামটা শ্মশান হয়ে পড়ে রইলো। রুদ্রের যখন গ্রাম ফিরলো তখন সে দেখে একটা নদীর চরে কোনোভাবে বেঁচে আছে। তারপর সেখান থেকে একটু নৌকা করে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর গ্রামে প্রবেশ করে তার মাথা খারাপ হয়ে গেল। এসব কি নিঝুম? আর তোকে আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম, আর এগুলো কি গ্রাম এরকম হয়েছে কেন? ভাইয়া, গ্রামের আগের মতো কোনো কিছু নেই, গ্রামটা পুড়ে পুড়ে ছারখার করে দিয়েছে পুলিশ। আর আপনার কাছে যে মেয়েটা থাকতো না, সে হচ্ছে একজন পুলিশ অফিসার। কি বলতেছিস? এসব আমার মাথায় কাজ করতেছে না। পুলিশ অফিসার ছিল মনে, আর এসব করছে পুলিশ? শুধু করে নাই ভাই, সবকিছু তছনছ করে দিছে। গ্রামের ভিতরে গিয়ে দেখেন, আর মিশন এবং নিশিতা আর পৃথিবীতে নাই। কি বলছিস? এসব মাথা ঠিক আছে? কি বলতেছিস? আমি কোনো কিছু বুঝতেছি না। কেন করলো ওরা এরকম আমাদের সাথে? আপনি তো সবকিছু আগে থেকেই জানেন ভাইয়া, কেন করেছে, আর আপনি সেটা খুব ভালো করেই জানেন। কিন্তু এই মেয়েটা যে আমাদের আস্তানা থেকে আমাদের গোপন তথ্য সবকিছু নিয়ে নিয়েছে, আমরা তো কল্পনাই করতে পারিনি ভাইয়া। রহিম চাচা, আলে আন্টি, বরকত মামা, শফিক চাচা সবাই মারা গিয়েছে, কেউ বেঁচে নেই।
শুধু আপনি আর আমি দুইজনই বাইরে ছিলাম। আমরা দুজন বেঁচে আছি, আর যারা গ্রামে ছিল সবাই মারা গিয়েছে, আর যারা বেঁচে ছিল সবাইকে থানায় নিয়ে গেছে পুলিশ। তাহলে আমরা বেঁচে থেকে কি করব বল? আমাদের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার তো তাদেরকে বাঁচাতে পারলাম না। রেডি হ। ভাইয়া, একটু বুঝে শুনে কাজগুলো করলে ভালো হয় না? এই অবস্থায় কি আক্রমণ করা ঠিক হবে? আপনার অবস্থা দেখুন। আমি মরে গিয়েছি বুঝেছিস? এখন চল, আমি আর জীবিত নেই। এখন তুই যাবি আমার সাথে নাকি নিজের জীবন নিয়ে পালিয়ে যাবি? ভাইয়া, এটা আপনি কোনো কথা বললেন? আপনি সবকিছু রেডি করে রেখেছো, শুধু হুকুমের অপেক্ষায় ছিলাম, এখন সেটাও পেয়ে গেছি। এখন চলেন, তাণ্ডবটা চালাবো কি এখন? তারপর রুদ্র এবং নিঝুম দুজন তাদের জিপ করে বের করে বেরিয়ে পড়লো স্টেশনের দিকে। আর যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে পুরো গ্রামটাকে উড়িয়ে দিচ্ছে, একদম আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আর এদিকে মুহূর্তে পুলিশ স্টেশনের খবর পৌঁছে গেল যে রুদ্র স্টেশনের দিকে আসতেছে আর পুরো গ্রামটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে। কিছুক্ষণের মধ্যে তারা পুলিশ স্টেশনে পৌঁছে গেল, আর কোনো কথা নেই। তারা যে গোলা বারুদ গুলো ছিল সবগুলো পুলিশ স্টেশনের দিকে নিক্ষেপ করতে লাগলো। নিমিষের মাঝে পুলিশ স্টেশনে যেন একটা জ্বলজ্বন্ত মানুষ মরার কারখানা তৈরি হয়ে গেল। সবাই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর রুদ্র তার ফেভারিট গান AK-47 এবং MP-40 নিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে দেখে অবন্তিকা বসে আছে আর বাকি সবাই ছোটাছুটি করতেছে নিজেদের জীবন বাঁচানোর জন্য। কোনো কথা না বলে জেলের ভিতরে যে লোকগুলো ছিল সবাইকে মুক্তি করে দিল রুদ্র। সবাইকে চলে যেতে বললো। তোর শত্রুতা ছিল আমার সাথে, তুই কেন মিশন এবং নিশিতার এই নিষ্পাপ জীবনটা নিয়ে নিলি? আমাদের কাছে শত্রু সবাই সমান, আমাদের কাছে ক্রিমিনাল সবাই সমান। তুই তো সেখানে 1 মাস ধরে ছিলি, তাহলে তুই বুঝতে পারলি না মিশন এবং নিশিতা কত ভালো ছিল? আমি তাদের মারতে চাইনি, কিন্তু পেছন থেকে হয়তো কেউ গুলি করে দিয়েছে, তাদের লেগে গিয়েছে, মরে গিয়েছে, কি হয়েছে? কিছু হয়নি তাই না? তাদের জীবনটা তুই ছিনিমিনি খেলে শেষ করে দিলি, তাদেরকে তাদের ভালোবাসার স্বাদ পর্যন্ত নিতে দিলি না। আমি ভেবেছিলাম তুই মরে গিয়েছিস, কিন্তু তুই তো বেঁচে আছিস। ভালোই হয়েছে, এখন আমার কাজটা আরো সহজ হবে। তোর যত গডফাদার আছে, এখন তোর থেকে আমি সব কিছু এখন বের করে নেব। চেষ্টা করে দেখতে পারিস, আর তুই ভাবতেছিস তুই বেঁচে থাকবি, আর আমি তো এখানে চলে এসেছি। এটাও ভাবিস না যে আমি দুর্বল হয়ে পড়েছি, তোকে কিছু করতে পারবো না। শত্রু শক্তি বা ক্রিমিনালদের শক্তি যতই বেশি হোক না কেন, আইনের কাছে তারা কিছুই না। তুই এই রুদ্রকে চিনিস না, বুঝছিস? তুই সবার সাথে আমার তুলনা করতে পারিস না। তোর সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখতে পারিস। আজকে তোর জীবনের শেষ দিন হতে চলেছে। তুই কাকে ভয় দেখাচ্ছিস? যে নিজের দেশের জন্য নিজের সবকিছু তোকে দিয়ে দিয়েছিলাম, আর তুই সেই আমাকে কিনা ভয় দেখাচ্ছিস? লোকে ঠিকই বলেছিল যে এই মেয়ের মাঝে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আমি সে কেন তখন বুঝতে পারিনি, আর কেন যে ভুল করে তোকে সেখানে মেরে না ফেললাম। যদি তোকে সেদিন মেরে ফেলতাম তাহলে হয়তো আজকে এরকম দিন আমাকে দেখতে হতো না। আমি ভেবেছিলাম তুই আমাকে ধরে ফেলবি, কিন্তু দেখলাম না, তুই অনেক অনেক কাঁচা খেলোয়াড়, বুঝছিস? আমার মতো পাকা খেলোয়াড় হতে গেলে তোকে মরতে হবে। আসলে সত্যি কথা বলতে কি, কোনো মেয়ে আমার জীবনে ছিল না। কেউ আমাকে এভাবে কেয়ার করেনি, কেউ আমার যত্ন করেনি। তাই ভাবছিলাম যে হয়তো সারা জীবন আমার কাছে রেখে দেবো রানীর মতো করে। কিন্তু আমার ভুল ছিল। আমি কখনো এটা কল্পনাই করিনি যে চোর আর পুলিশের মধ্যে কখনো সম্পর্ক হয় না। এটা ঠিক বলছিস, চোর আর পুলিশের কাছে কখনো সম্পর্ক হয় না। চোর আর পুলিশের কাছে যেটা হয় এটা হচ্ছে শত্রুতামি। তোর আমাকে দরকার ছিল আমাকে বলতি, আমি নিজের ইচ্ছায় তোকে আমার সবকিছু বলে দিলাম। কিন্তু কেন তুই সবাইকে এভাবে মেরে ফেললি? কেন গ্রামটাকে জ্বালিয়ে দিলি? তুই তো গ্রামের সম্পর্কে সবকিছু ভালো করে জানতিস। কেন শুনতে পাচ্ছিস? তুই যে গ্রাম থেকে এরকম বড় আন্ডারওয়ার্ল্ডের ডন হয়েছিস, ওই গ্রাম থেকে প্রতিনিয়ত এরকম ছেলে মেয়ে আসবে যারা আন্ডারওয়ার্ল্ড ডন হতে চাইবে। তারা মানুষের জীবন নিয়ে খেলবে। আমি চাই না যে গ্রামে একটা গ্রামের জন্য পুরো একটা দেশ আতঙ্কে থাকুক। তুই আমাদের সম্পর্কে জানিস না, তাই তোর এই ভুল ধারণা। তুই অনেক কিছু জেনেও না বোঝার ভান করেছিলি, আমি এখন বুঝতে পারছি। এখন কি নিজ ইচ্ছা সবকিছু স্বীকার করবি, নাকি তোর উপর কোনো পদক্ষেপ নিতে হবে বা অত্যাচার করতে হবে? নিজের ইচ্ছায় স্বীকার করলে তোর জন্য আমি সুপারিশ করব, যাতে করে তোর শাস্তি কম হয়। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কি জিনিস, আর তুই কাকে কি বলতেছিস। যখন থেকে এই পথে চলা শুরু করেছি তখন থেকে লাঠির আঘাত, লোহার ইস্পাতের আঘাত খেয়েছি। এত বড় হয়েছি, সেই ছেলে নাকি দুই একটা অত্যাচারকে ভয় করবে? দেখ রুদ্র, ভালোই ভালোই বলতেছি, আইনের কাছে নিজেকে সমর্পণ করে দে, ভালো থাকবি, বাকি জীবনটা অনেক সুন্দর কাটবে তোর। তুই যে খেলা শুরু করেছিস না, এই খেলা আমি শেষ করব। এই বাংলাদেশের যত পুলিশ স্টেশন আছে না, সবগুলো আমি ধ্বংস করে দিব। তারপর আমি নিজেকে শেষ করে দিব। এখন তো চেষ্টা করতে পারিস আমাকে ধরার জন্য। তুই এখান থেকে বেরিয়ে যেতে পারবি না, বুঝছিস? তার আগে লাশ হয়ে যাবি। আরও তো
পুলিশ স্টেশন ধ্বংস করার দূরের কথা, একটা পুলিশ স্টেশন ধ্বংস করতেও পারবি না তুই। তাহলে এটাই হয়ে যাক, দেখি কার কলিজায় দম কত। আমি এখান থেকে শুধু বেরোবো, তারপর দেখ কি হয় তোর এই সুন্দর অফিসের। তুই এখান থেকে বের হতে পারবি না, তার আগে তুই লাশ হয়ে পড়বি, বুঝছিস? আর তোর সাঙ্গ পাঙ্গ না একটাও বেঁচে নেই। তুই এখান থেকে বের হতে পারবি না, তার আগে তুই লাশ হয়ে পড়বি, বুঝছিস? আর তোর সাঙ্গবাঙ্গ না একটাও বেঁচে নেই। রুদ্র আর কোনো কথা বললো না, হুট করে অবন্তিকাকে ধরে ফেললো আর তার ঠোঁটে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল এবং সারা শরীরে স্লাইড করতে লাগলো। অবন্তিকার কাছে কোনো পিস্তল ছিল না, যার জন্য অবন্তিকা অসহায়, অনেক ছোটাছুটি করতেছে কিন্তু রুদ্র শক্তির কাছে পেরে উঠতে পারতেছে না। রুদ্র অবন্তিকাকে এমনভাবে ব্যবহার করা শুরু করলো মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা কোনো পণ্য। যেভাবে ব্যবহার করতেছে অবন্তিকাকে, আর অবন্তিকা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে অত্যাচার কাকে বলে। অবন্তিকা চিল্লাচিল্লি শুনে সবাই অবাক, কিন্তু রুদ্র অবন্তিকা ছেড়ে দিচ্ছে না। অবন্তিকার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, যে এখন চলে যাবে এই ভুবন ছেড়ে। এই অবস্থা রুদ্রকে ছেড়ে দিল। রুদ্র ইচ্ছা করতেছিল মেরে ফেলবে, কিন্তু সেটা করলো না। আর আপনারা ভাবছেন যে পুলিশগুলো কই গেল, এগিয়ে আসতেছে না কেন? একটা পুলিশও বেঁচে নেই বাইরে। রুদ্র যত বন্ধু ছিল, রুদ্র তাদের উপকার করতেছিল, সবাই পুলিশ স্টেশনে এমনভাবে ঘিরে রেখেছে যেখানে একটা পিঁপড়া প্রবেশ করার মতো অবস্থা ছিল না। তারপর অবন্তিকাকে রুদ্র ভবন থেকে টানতে টানতে বাইরে নিয়ে এসে দেখালো বাইরের অবস্থা কেমন ছিল। অবন্তিকা শুধু কান্না করতেছে। সে বুঝছেন না? যখন আমি মাহিনের হাতে আপনাকে তুলে দিব, তখন তো বিশ্বাস করতে পারবেন। আমাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তো, আমার চোখে কোনো কিছু রহস্য লুকিয়ে আছে? একদম ফ্রেশ। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমি কেন জানি সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার কেন জানি একটু কষ্ট হচ্ছে মেনে নিতে বিষয়টা। আপনার জীবন সম্পর্কেও আপনি আমাকে বলতেছেন না, তারপর আমাদের ভালোবাসার কাহিনী শুনতে চাচ্ছেন। আমার ভালোবাসার ঘটনা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমিও একটা মানুষ, আমারও একটা মন আছে। আমি একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি তাকে আমার আপন করে নিতে পারিনি। প্রিয়াঙ্কা আশিকের মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটু অবাক হয়ে গেল। সে নিমিষের মধ্যে অন্যরকম একটা অনুভূতি লাভ করলো। আশিক তাহলে একটা মেয়ের জন্য এত খারাপ হয়ে গিয়েছে? প্রিয়াঙ্কা যেটা মনে মনে ভেবেছিল তাহলে তার ধারণাটাই ঠিক হয়ে গেল। প্রিয়াঙ্কার প্রথম থেকে একটু ধারণা ছিল একটা মেয়ের জন্যই হয়তো আশিকের জীবনটা তছনছ হয়ে গেছে, তার জন্যই হয়তো তাকে এত কষ্ট দিয়ে এসে। আশিক কথাটা বলে মাথা নিচু করে চোখ থেকে নোনা জল ছেড়ে দিল। আশিক যখন মিমের কথা মনে করে আশিকের চোখের জল ধরে রাখতে পারে না। তাকে সে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু মিম তার ভালোবাসার কোনো মর্যাদা না দিয়ে তাকে ছেড়ে চলে গিয়েছে। মিম এমন একটা মেয়ে ছিল যে আশিক না চাইতেও তার মায়ায় পড়তে বাধ্য হয়েছিল। একদম মায়াবী চেহারা ছিল, কিন্তু মায়াবী চেহারার পিছনে যে কালসাপের মতো একটা গ্রুপ ছিল সেটা আশিক বুঝতে পারেনি। আশিক সবসময় মিমকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু মিম কখনোই আশিককে আপন করে নিতে পারেনি। সবসময় তাকে সন্দেহ করেছে, সবসময় তাকে ঘৃণা করেছে। আশিকের ভালোবাসাটা মিম কখনোই বুঝতে পারেনি। আশিক আশিকের খুব খারাপ লাগতেছে তার কথা মনে পড়তে। তার জন্য আশিক সবসময় অনেক কঠোর হয়ে থাকে যাতে করে মিমের কথা মনে না পড়ে। আশিক তার হাত দিয়ে নিজের চোখের পানিটা মুছে ফেললো, আর প্রিয়াঙ্কা সেটা পরক্ষণেই দেখে নিল। কারণ প্রিয়াঙ্কা আশিকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশিকের ভাবমূর্তি একদম পরিবর্তন হয়ে গেছে তার জন্য। সে এতদিন থেকে, মানে গত 7 দিন থেকে আশিককে দেখে এসেছে, কিন্তু আশিকের ভেতরের অনুভূতিটা সম্পর্কে সে আজকে বুঝতে পারলো। প্রিয়াঙ্কার খারাপ লাগছে, কারণ ভালোবাসার মর্মটা কি সেটা প্রিয়াঙ্কা হাড়ে হাড়ে জানে। তাই প্রিয়াঙ্কা আশিকের কষ্টটা ভালো করে জানে, বুঝতে পারছে আশিকের ভেতর কি চলছে, আর আশিক কেন তার সাথে এত খারাপ ব্যবহার করেছে এতদিন। এখন কেন জানি প্রিয়াঙ্কার আশিকের জন্য একটু মায়া হতে লাগলো। অন্যরকম ভাবে একটু মায়া হতে লাগলো, অন্যরকম ভাবে। এর আগে কখনো এরকম হয়নি। আশিকের চোখের পানি দেখে প্রিয়াঙ্কা নিজেকে আর ধরে রাখতে পারলো না। আপনি নিজেকে এত কষ্ট দেন কিসের জন্য? আপনি যদি আজকে আপনার আম্মুর সাথে এই কষ্টগুলো শেয়ার করতেন বা কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতেন, তাহলে কখনো আপনার এরকম চাপা কষ্ট হতো না মনের ভেতর। আশিক কোনো প্রকার কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে এখনো আছে। প্রিয়াঙ্কা গিয়ে আশিকের কাছে বসে পড়লো, আর আশিকের হাতটা নিজের হাতে নিয়ে নিল। কারণ এখানে সংকোচ করার কিছু নেই। আশিক তো অন্য কেউ না, তার বিয়ে করা স্বামী, কিন্তু সে ভালোবাসে অন্যজনকে। এটা একটা মায়া বলে তো কথা আছে, দীর্ঘ 7 দিন একই সাথে আছে, একই বিছানায় সাথে থাকে, একই সাথে খাচ্ছে, তার প্রতি তো একটু হলেও মায়া হবে। আশিক তো আর পশু না, মানুষই তো। কি হলো, আমার সাথে কথা বলবেন না?
আমি আপনার উপর সব মান অভিমান ছেড়ে আপনার সাথে কথা বলতেছি, আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, আর আপনি আমাকে বলবেন না? কি বলবো আমি? আমি আপনার সাথে যেটা অত্যাচার করেছি, আপনার সাথে যেটা আমি ব্যবহার করেছি, সেটা তো ক্ষমা পাওয়ার যোগ্য না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, একজন মানুষের জন্য অন্য একজন মানুষের উপর প্রতিশোধ নেবেন, এটা ভুল করেও কখনো করবেন না। আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দিবেন। হয়তো আমি মুখ ফুটে আপনার কাছে এখনো পর্যন্ত মাপ চাইনি, কিন্তু মনের ভিতর আমার অনেক খারাপ লাগা কাজ করেছে। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। আপনি যে বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। আমি তাতেই খুশি হয়েছি যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আমার উপর যে অত্যাচার করেছেন, আমি না হয় সেটা ভুলে যাব। আমি জানি না আমি আসলে এই ভুলের ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, কিন্তু তাও আমি আজকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এরপর থেকে তো আর ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। আচ্ছা, এখন তো বলবেন আপনার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছিল। আচ্ছা শোনেন, তাহলে আমি বলতেছি আপনাকে আমার সব ঘটনা খুলে। তারপর আশিক প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলতে শুরু করলো। প্রিয়াঙ্কা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করা শুরু করে দিল। আশিক কিভাবে প্রথমে মেয়েটাকে দেখেছিল, কিভাবে মেয়েটার পিছনে পিছনে ঘুরেছিল, তাদের প্রথম কথা কিভাবে হয়েছিল, প্রথম কোথায় ঘুরতে গিয়েছিল, প্রথম কে কাকে প্রপোজ করেছে, সবকিছু, সব। তারপর যখন তাদের ভালোবাসা শুরু হলো, তখন আশিক মেয়েটাকে প্রতিদিন বাসায় নিয়ে আসা যাওয়া করতে। মিম আশিকের বাসা দেখে একদম টাকার লোভে পড়ে গিয়েছিল। তারপর থেকে মিম প্রতিদিন তার বাসায় আসা যাওয়া শুরু করে দিয়েছিল। আশিক প্রথমে বুঝতে পারেনি যে মিম তার কাছে শুধু ভালোবাসার নাটক করছে। আশিক সত্যি সত্যি মিমকে অনেক ভালোবাসতো, কিন্তু মিম মিম আশিককে ঠকিয়ে ছেড়ে চলে গেছে। আশিকের অনেক সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। তারপর হঠাৎ একদিন আশিকের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিয়ে চলে যায় সে। আপনি আর খোঁজ নেওয়ার চেষ্টা করেননি, বা মিম নামের মেয়েটা আপনার কাছে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করেনি? আসলে আমি একজন বড় বিজনেসম্যান ছিলাম, কিন্তু আমার সম্পত্তি যখন মিম নিয়ে চলে যায়, তখন আমি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে কিভাবে এত স্বার্থপর হতে পারে? কিভাবে একটা মানুষকে নিঃস্ব করে দিয়ে চলে যেতে পারে? আমি বুঝে উঠতে পারি না। আর তখন জিজ্ঞেস করেছিলেন না, ডক্টর কেন আমাদের সবকিছু তাড়াতাড়ি করে দিল? আমি একজন ডক্টর, আমিও ডক্টরেট করেছি। আমরা দুজন একসাথেই করেছিলাম ডক্টরেট, কিন্তু আমার ডাক্তারি করতে ভালো লাগে না, তার জন্যই আমি বিজনেসম্যান হয়ে গিয়েছি। আসলে আপনার এত পরিবর্তন হওয়া ঠিক হয়নি। আপনি অন্য একটা মেয়ের জন্য আপনার নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছেন, এটা ঠিক না। আপনি আপনার মতো করে শুরু করেন, দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। আমিও সেটাই ভাবতেছি, কত কি করলাম জীবনে, আর একটা মেয়ের জন্য সবকিছু থেকে দূরে আছি। বাসায় ভালো ব্যবহার করতেছি না, ছোট ভাইটাকে একটু আদর করতেছি না, সব সময় রাগ দেখিয়ে কথা বলতেছি। আপনার এসব করা ঠিক হচ্ছে না। আপনি পরিবারের প্রতি যত্নশীল হন। আপনার নিকটস্থ আত্মীয়দের সাথে একটু মেলামেশা করেন, ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘুরোঘুরি করেন। দেখবেন যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে আস্তে আস্তে। আমিও সেটাই ভাবতেছি, আমি কিছুদিনের জন্য বাইরের পরিবেশে গিয়ে ঘোরাফেরা করে আসবো। একদম ঠিক বলেছেন। এখন আপনার এভাবে নিজেকে ঘরবন্দি না রেখে বাইরের জগৎটা উপভোগ করা উচিত। তাহলে দেখবেন যে মন ভালো হয়ে যাবে। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করতে হবে, তাই না? আপনার আবার এখন কিসের কাজ? আপনি তো এখন একদম ফ্রি। আপনার তো কোনো কাজ নেই, তাহলে এখন চলে যান। এখন আমি আপনার ভালোবাসার মানুষের হাতে আপনাকে তুলে দিয়ে তারপর আপনার কাছ থেকে মুক্তি নিয়ে আমি বেরিয়ে পড়ব। আমি অনেক এক্সাইটেড। মাহিনকে কতদিন ধরে দেখি না, কালকে দেখবো, তার সাথে কথা বলবো। জানেন, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক, নিজের জীবনের থেকেও বেশি। তাহলে আমাকে বিয়ে না করে তার সাথে পালিয়ে গেলেও তো পারতেন, তাই না? অযথা আমার সাথে এই এক সপ্তাহ এত অত্যাচার সহ্য করলেন কিসের জন্য আমার? আমি নিরুপায় ছিলাম। হঠাৎ করে আম্মু এসে বলল আমার বিয়ে, আর সাথে সাথেই রুমের দরজা অফ করে দিয়ে আম্মু আমার সাথে বসেছিল, কোথাও যায়নি। আর আমার ফোনটাও নিয়ে নিয়েছিল। আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আমার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল। আব্বু এসেছিল বিদেশ থেকে, আর এসেই বলতেছিল আমার নাকি বিয়ে, আর এমন ভাবে চেপে রেখেছিল আমি কোথাও যাইতে পারিনি। একটু যদি সরে যেতে পারতাম তাহলে কখনোই বিয়েটা করতাম না। আমার মনের ভিতর একটা রাগ জেগেছিল যে একটা মেয়ে আমাকে ধোকা দিয়েছে, আমি অন্য একটা মেয়ের উপর এর প্রতিশোধ নিব। তার জন্য পরে নিজের উপর এক প্রকার জেদ করে বিয়েটা করেছি। সবকিছুর একটা লিমিট থাকা দরকার, কিন্তু আপনি আমার সাথে যেটা করেছেন, আমি তার জন্য সত্যি মেন্টালি ভাবে প্রস্তুত ছিলাম না। আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দরকার পড়লে আমি আপনার পায়ে পড়তেছি, তাও প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন।
কারণ আমি সত্যি অনুতপ্ত। আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। আমি এটা আমার ভাগ্যের দোষ বলে চালিয়ে নেব, সমস্যা নেই। আপনি যদি খুশি হয়ে থাকেন আমার উপর অত্যাচার করে, তাতেই আমি খুশি। আমি সত্যি অনেক লজ্জিত। আমি এখন বুঝতে পারতেছি আসলে জীবনটা কি। আর আপনার মতো একটা মেয়ের সাথে পরিচয় হয়ে আমি এটাও বুঝতে পারতেছি সব মেয়ে একই রকম না। সেদিনের মতো তাদের খুনসুটির গল্প সেখানেই শেষ হয়ে গেল। তাদের আবেগ প্রবণতা সেখানেই শেষ হয়ে গেল। আশিক আর প্রিয়াঙ্কা একই বিছানায় শুয়ে আছে, কিন্তু মাঝখানে একটা কোলবালিশ দিয়ে। আশিক আর প্রিয়াঙ্কা গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিল তারা কেউই বুঝতে পারেনি। যখন তাদের ঘুম ভাঙলো তখন দেখে প্রিয়াঙ্কা আশিকের বুকের উপর শুয়ে আছে। প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যেতেই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে আশিকের বুক থেকে উঠে আশিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বিছানা ছেড়ে নেমে উঠে চলে গেল। আজকে প্রিয়াঙ্কার কোনো অভিমান নেই আশিকের উপর, কারণ গতকাল সারা রাত তারা গল্প করেছিল প্রায় অনেকক্ষণ সময়। এখন প্রিয়াঙ্কার মনে হচ্ছে আশিক সে অনেক আগে থেকেই আশিক যে সে অনেক আগে থেকেই চিনে। এখন মাহিনের কথা একটু কম মনে পড়ছে। আজকে সকালে একদমই মাহিনের কথা মনে পড়েনি প্রিয়াঙ্কার। তারপর প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে এসে দেখে আশিক এখনো ঘুমিয়ে আছে। তাই প্রিয়াঙ্কা নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ পড়ে তারপর আশিকের কাছে চলে আসলো। প্রিয়াঙ্কার লজ্জা লাগছে, এখন আশিককে ডাকবে কিভাবে, ডাকবে কি ডাকবে না সেটাই ভাবছে। যদি এখন ডাকে আর আশিক সব ভুলে গিয়ে এখন আবার প্রিয়াঙ্কার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়, এটার ভয় পাচ্ছে প্রিয়াঙ্কা। কিন্তু মনে তার একটু সাহস হলো কালকে কিন্তু মনে তার একটু সাহস হলো কালকে রাতে যেহেতু ভালো ব্যবহার করেছে, তার মানে এখন আশিক একটু মেন্টালি ভাবে ঠিক আছে। এই সাহস নিয়ে প্রিয়াঙ্কা আশিককে ডাকা শুরু করে দিল। আর কিছুক্ষণ ডাকার পর আশিকের ঘুমও ভেঙে গেল। কি হয়েছে? এত সকালে কেউ কাউকে ডাকাডাকি করে? আমার তো এখনো ঘুম হয়নি ভালো করে। কি বলেছেন এসব? বাজে কয়টা জানেন? 10টা বাজে। আর আপনি এখন বলতেছেন যে আপনাকে ডাকা যাবে না? এটা কোনো কথা? আমি আর কিছুক্ষণ ঘুমাবো, এখন উঠতে পারবো না। আপনি গিয়ে আপনার কাজ করেন, আমাকে ঘুমাতে দেন। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, এখন আপনি উঠে পড়বেন। আমি এটা জানি, যদি এখন না ওঠেন তাহলে এই ঠান্ডাতে কিন্তু আপনাকে আমি পানি ঢেলে দেব। দেখেন, ভুল করেও এরকম কোনো কিছু করবেন না। আমাকে আর 1 ঘন্টা ঘুমাতে দেন, তারপর আমাকে ডেকে তুলিয়েন যান, সমস্যা নেই। কিন্তু এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। দেখেন, আমিও বেশি কথা বলতে পারবো না। এখন আপনি উঠে পড়বেন, আমি এটাই জানি। যদি এখন না ওঠেন তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, বলে দিলাম। এত প্যারা দেন কিসের জন্য বুঝতেছি না। আচ্ছা, উঠে পড়তেছি। এখন আর কোনো কথা বলবেন না। আপনি বাইরে যান, আমি উঠে যাচ্ছি। যতক্ষণ না আপনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেছেন ততক্ষণ আমি আপনাকে ডিস্টার্ব করতেই থাকবো। আচ্ছা, আমি যাচ্ছি। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, এখন বেরিয়ে পড়বো, আর কোনো কিছু দেখবো না। তাড়াতাড়ি আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে হবে, তারপর আপনাকে সেখানে হস্তান্তর করে দিয়ে আমি চলে যাব। এত তাড়াহুড়ো করার কিছু নেই। আমরা এখন বাইরে যাচ্ছি না, দুপুরের পর যাব। এখন গেলে তাকে আমি কোথাও খুঁজে পাবো না। আর এত সমস্যা করতেছেন কিসের জন্য? বসে আছি না, আমরা সোজা তার বাসা যাব, আর আপনাকে আমি তার বাসায় রেখে আসবো। আমিও তো যেতে চাচ্ছি, কিন্তু বাসা থেকে এত সকালে বের হতে দিবে না, আমি সেটা ভালো করে জানি। তাই বললাম দুপুরের পর বের হতে পারবো। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, সেটা আমি দেখে নেব বাসা থেকে বের হতে দেয় কিনা। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, সেটাই বড় কথা। আচ্ছা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি আপনি ফ্রেশ হয়ে নেন। আর আপনার বের হতে তো অনেক সময় লাগে। আমি যখন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন ফ্রেশ হতে আমার সর্বোচ্চ 2 মিনিট লাগে। আপনি 2 মিনিট সময় দেন, আর 2 মিনিটের ভিতরে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন। আচ্ছা, দেখা যাবে। এখন কথা না বলে বিছানা থেকে উঠে আগে বাথরুমে চলে যান, তারপর দেখতেছি 2 মিনিট লাগে না 10 মিনিট লাগে। আরে, আপনি সবসময় বেশি কথা বলেন। বলতেছি না আমার সাথে কথা না বলে আপনি রেডি হতে চলে যান, আর আপনার রেডি হতে অনেক সময় লাগে, সেটা তো আমি জানি, তাই না? আপনি যে একটা ঝগড়ুটে মানুষ এটা আজকে বুঝতে পারলাম। আপনি এত ঝগড়া করতে পারেন, আমি নিজেই হাঁপিয়ে যাই আপনার সাথে ঝগড়া করতে করতে। তাহলে আমার সাথে কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নেন, সেটাই ভালো হবে। আমার সাথে এত কথা বলার কি আছে শুনি? অনেক হয়েছে, আমি আর আপনার সাথে একটা কথাও বলতেছি না। আপনি এখন তাড়াতাড়ি উঠে চলে যান বাথরুমে। আচ্ছা, আমি যাচ্ছি, আপনিও চলে যান, তাহলে ভালো হবে। এত কথা না বলে এতক্ষণ আমরা দুজনেই রেডি হতে পারতাম, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আর একটা কথাও আপনার সাথে বলতেছি না আপনাকে। আমি শুধু 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের ভেতর রেডি হয়ে আসবেন। আমি তো আজকের পর থেকে আর আপনার সামনে আসবো না। কেন এই কথা বলছেন কেন? তাতে কি আমাদের দেখা হবে না? আমরা তো এখন বন্ধু হয়ে থাকতে পারি, তাই না? এখন আমি নিজেকে সময় দিব, কাউকে সময় দেওয়ার মতো এখন আমার কাছে সময় নেই। দেখা হবে সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই।
আমাদের মাসে কমপক্ষে 3 থেকে 4 বার দেখা হতে হবে বন্ধুত্ব রাখতে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তারপর দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, আমি এখন কি মাহিনকে ফোন করব নাকি সোজা তাকে সারপ্রাইজ করব, কোনটা? এখন ফোন দিলে বলবে চলেই তো এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর তো সরাসরি কথা বলবেন, তাই না? জানেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি এত সহজে আমাকে আমার ভালোবাসার কাছে ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, তাই হয়তো আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। যদি হেদায়েত না করতো তাহলে কখনোই হতে দিতাম না। আচ্ছা, তাহলে আমরা এসব কথা আর না বলি, এখন চলেন সেখানে পৌঁছাই আগে। তারপর আশিক আর প্রিয়াঙ্কার সাথে কোনো কথা না বলে সোজা সেই গন্তব্যের উদ্দেশ্যে দুজনে চুপি চুপি যেতে লাগলো। আশিকের মনের ভেতর তা একদম তুফান উঠেছে। সে কি একটা ভুল করলো? এত ভালো মনের মানুষ একটা পেয়েছিল, তাও আবার তাকে বিয়ে করেছিল, কিন্তু তাকে কাছে ধরে রাখতে পারলো না। সেটা তো তার ব্যর্থতা। যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসলো, সে তার সম্পত্তি লুটে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। কিন্তু যাকে সে এক ফোঁটাও ভালোবাসলো না, এখন তার জন্য তাকে কান্না করতে হচ্ছে। আশিক কখনো ভাবেনি যে তার জীবনে আবার প্রেম আসবে, আবার সে অন্য একজনকে ভালোবাসবে, আবার সে কারো মায়ায় পড়ে যাবে। কিন্তু আশিক আজকে বাস্তবতার কাছে হেরে গিয়েছে। সে আবারও প্রেমে পড়েছে, আবারও সে একজনকে নিয়ে চিন্তা করা শুরু করে দিয়েছে। আশিক সবসময় মনে করত সে আর কখনো কাউকে ভালোবাসবে না, কখনো কোনো মেয়ের প্রতি তার ভালোবাসা জাগ্রত হবে না, কোনো মেয়েকে দেখে সে দুর্বল হবে না। কিন্তু তার সেই প্রতিজ্ঞা আজকে ভুল প্রমাণিত হলো। আবার কারণ কষ্ট হচ্ছে আশিকের প্রিয়াঙ্কাকে বিদায় দিতে। কিন্তু আশিকের এখানে কোনো কিছুই করার নেই, কারণ প্রিয়াঙ্কাকে বিদায় দিতেই হবে। অন্যের ভালোবাসাকে সে নিজের কখনোই রাখতে পারবে না, কারণ সে বোঝে ভালোবাসার মর্মটা কি। আশিক যে ভালোবাসা হারিয়ে আজকে নিঃস্ব। এই তো সামনে দেখা যাচ্ছে, ওইখানে মানে মাহিন আছে। কারণ মাহিন প্রতিদিন এই জায়গায় এই সময়ে আড্ডা দেয়, আর ফ্রেন্ডের সাথে আমার মনে হচ্ছে মাহিন এখানে আছে। তাহলে আপনি যান, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে তো আর এখানে থাকার দরকার নেই, আমি তাহলে চলে যাই। আপনি তার সাথে কথা বলেন, সবকিছু ঠিকঠাক করেন। মাহিন যদি আমাকে দেখতে পায় তাহলে তো তার একটু রাগ হবে বা অভিমান বেশি হবে। একদম টেনশন করবেন না, মাহিন কখনো এরকম ছেলে না। সে তো আপনাকে চেনে না। আমি তো আর বলবো না যে আপনার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তাহলে আমি এখানে কি করব? আমার তো কোনো কাজ নেই, আমি এখানে থেকে কি করব? আমি চলে যাচ্ছি, আপনারা সবকিছু ঠিকঠাক করে নেন। এটা কখনোই সম্ভব না, কারণ আমি আপনাকে এখনো যেতে দিচ্ছি না। আপনি কতক্ষণ আপনি যতক্ষণ না মাহিনের সাথে পরিচিত হচ্ছেন, একদিন না একদিন তো দেখা হবেই আমাদের, তাই না? যদি না চান তাহলে তো সমস্যা আছে। দেখে যান এক নজর মাহিনকে। আচ্ছা, তাহলে চলেন আমি তাকে একটু দেখে যাই, যার জন্য আপনি এতটা পাগল, তাকে এক নজর দেখি তাহলে। তারপর প্রিয়াঙ্কা আশিককে সঙ্গে করে নিয়ে সেখানে উপস্থিত হলো। গিয়ে দেখে মাহিনের অবস্থা একদম নাজেহাল। মাহিনকে চেনাই যাচ্ছে না, তার চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে। তার ফ্রেন্ডরা তাকে সান্ত্বনা দিচ্ছে আজকেও। প্রিয়াঙ্কা অবাক হয়ে গিয়েছে মাহিনের এইরকম অবস্থা দেখে, কারণ মাহিনকে দেখতে কত সুন্দর লাগতো, আগে কত হ্যান্ডসাম ছিল, কিন্তু নিজের কি অবস্থা করে ফেলেছে, নিজের চেহারার কি অবস্থা, এটা কখনো আশা করেনি প্রিয়াঙ্কা, যে মাহিন নিজের এত বড় ক্ষতি করবে। প্রিয়াঙ্কা কি বলবে না বলবে একদম বুঝতে পারছে না, কারণ তার এখন কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। কি বলবে মাহিনকে? আর তার যে অবস্থা, প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। প্রিয়াঙ্কাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিন প্রিয়াঙ্কার দিকে। মাহিনের মনে হচ্ছে সে এখন কল্পনার জগতে আছে, সে মনে হয় স্বপ্ন দেখছে। আজকে প্রায় 7 দিন পর তাকে দেখছে সে। এই পাগল, নিজের কি অবস্থা করেছো তুমি? কেন এরকম করছো তুমি নিজের? এটা কি হাল করেছো? এতদিন পর আমার কথা মনে পড়লো? কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? বলো আমাকে, জবাব দাও। আমাকে একবারও জানালে না তুমি? আমি তোমাকে এসএমএস করতে পারিনি, আমার একটা সমস্যা হয়েছিল, যার কারণে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি যে তোমাকে খবরটা আমি দেব। এখনো কি দূরে থাকবে, নাকি আমার বুকে আসবে, এসে আমার আকুলতা দূর করে দেবে তুমি? মাহিন কথাটা বলতে দেরি, প্রিয়াঙ্কা একদম মাহিনের শরীরের উপর উঠে পড়লো, মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিন প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তাদের কত জনম পর দেখা, কত বছর পর তাদের মনে হচ্ছে দেখা হলো আজকে।
এই 7 দিন তাদের কাছে 7টা বছর মনে হয়েছে। মনে হচ্ছে আজকে 7 বছর পরে দেখা হয়েছে তাদের। আশিক দূর থেকে দাঁড়িয়ে শুধু তার ভালোবাসার মিলন দেখতে লাগলো, কারণ তার কপালে তো আর ভালোবাসাটা ছিল না। কিন্তু অন্যের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পেরে আশিককে আজকে অনেক তৃপ্তি লাগছে। তার মনে হচ্ছে সে সত্যি একটা ভালো কাজ করেছে। আশিকের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। সেটা কষ্টের না, সুখের। কারণ একটা ভালোবাসার বন্ধনকে সে একত্র করে দিতে পারলো। সে না হয় কষ্টে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দুটি মন যে আজকে একত্রিত হলো, সেটা দেখেই আশিক অনেক খুশি। জানো, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি। তোমার বাসায় তো আমি যাইতে পারি না। তোমার বাসায় আমার ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, তাকে অসম্মান করে পাঠিয়ে দিয়েছিল। তোমার কোনো খোঁজ আমি না পেয়ে একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম, জানো তুমি। তাতে কি, আমি সুখে ছিলাম, আমার মনে কষ্ট হয়নি তোমাকে ছাড়া। তোমাকে না দেখে, তোমার সাথে কথা না বলে আমার কি কষ্ট হয়নি? আরে পাগলি, সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু তোমার যে বিয়ে হয়ে গিয়েছে, তুমি তো সেই কথাটা আমাকে একবারও বললে না। আমি তো বলবো, তোমাকে সব কিছু খুলে বলবো। চলো আমার সাথে, তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি আমার সাথে যাবে না? আমি একটু আসি রে, তোরা এখানে বসে থাক, কিছু কথা বলে তারপর আসতেছি। একটু পরে তোদের সাথে আড্ডা দিব আজকে। একটু কথা বলো, চলে আসবে মানে আমি তোমার কাছে চলে এসেছি একদম। তুমি আমাকে কি ফিরিয়ে দিতে চাচ্ছ নাকি? আরে পাগলি, সেরকম কিছু না, চলো আমার সাথে, সব কিছু বুঝতে পারবে। আমার সাথে আসো না। কেন, আসো। আর তোমার জামাই কই? তাকে তো দেখতে পারতেছি না। একা এসেছো নাকি? তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কিসের জন্য, বুঝতেছি না তো। ভালো করে কথা বলো। কি আবোল তাবোল কথা বলতেছো? আমি তোমার কাছে এসেছি। আচ্ছা চলো, তোমার জামাইকে ডাকবে। আমি জানি তোমার জামাই তোমার সঙ্গে এসেছে। তুমি কখনোই একা আসতে পারো না এখানে। তুমি কি এখন এখান থেকে যাবে আমার সাথে, নাকি এখানে বসে থেকে আমার সাথে তর্ক করবে? আরে পাগলি, এত রাগ দেখাও কি জন্য? যাচ্ছি তো, দেখতেই তো পাইতেছ। তোমার জামাই কোথায়? তাকে তো দেখতেছি না। ডাক দাও তো, ডাকো না। তুমি আমার সাথে আসো। সেখানে যেখানে থাকবে সেখান থেকে এখন চলে আসবে। তুমি আমার সাথে আসতেছো না কিসের জন্য? নাকি এখানে বসে থেকে তাকে ডাকতে বলতেছো? আমি তোমাকে ডাকতে বলেছি, তুমি ডাকবে। এত কথা বলো কিসের জন্য? তোমার তো দেখতেছি অন্যরকম মনোভাব, ব্যাপার কি? তারপর প্রিয়াঙ্কা এক প্রকার বাধ্য হয়ে আশিককে সেখান থেকে ডেকে নিয়ে আসলো, কারণ মাহিন অন্যরকম ভাবে কথা বলছে তার জন্য। প্রিয়াঙ্কা আশিককে সেখানে নিয়ে আসলো, আর মাহিন আশিককে ডেকে দাঁড়িয়ে গেল, আর আশিকের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। প্রিয়াঙ্কা মাহিনের হাত ধরে মাহিনের পাশে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আমার ভালোবাসা আমার কাছে চলে আসলো। তোকে আমি আগেই বলেছিলাম, তুই আমার ভালোবাসার কোনো ক্ষতি করতে পারবি না। ঠিক বলেছিস। তোর ভালোবাসার মানুষটা সত্যি অনেক সুন্দর আর অনেক ভালো মনের মানুষ একজন। আমি স্বীকার করতেছি সে তোর জন্য পারফেক্ট না। তুই কি জানিস তোকে আমি কি বলেছিলাম? যে তুই কখনোই আমার সাথে পাঙ্গা নিতে পারবি না। আমি তোমাদের কথাবার্তার কিছুই বুঝতেছি না। এখানে কি চলতেছে? আর তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো? হ্যাঁ, আমরা একে অপরকে খুব ভালো করে চিনি। অনেক ভালো তুমি। যেটা চেনো না মাহিনকে, তার থেকে আমি মাহিনকে বেশি চিনি। কি বলতেছো এসব? আমি বুঝতেছি না। আর আমাকে আগে কেন বলা হয়নি? মাহিন হচ্ছে 1 নম্বর একটা বদমাইশ পোলা। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্যতম একটা ছেলে সে। কি বলতে চাও? সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। মাহিনকে তুমি কিভাবে চেনো? আর মাহিন, তুমি কিভাবে চেনো আমাকে? বলবা নাকি না? আমি সবকিছু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি যাকে ভালোবাসতাম সে ছিল মাহিনের বেস্ট ফ্রেন্ড প্লাস গার্লফ্রেন্ড। কি বলতেছো এইসব? আমার বিশ্বাস হয় না। আমি মাহিনকে অনেক ভালো করে চিনি। আজকে আমি 3 বছর ধরে তাকে চিনি। আর তুমি তার সম্পর্কে আমাকে এখন মিথ্যা বলবে? আমি সেটা বিশ্বাস করে নেব? এটা কখনো হতে পারে না। সেটা আমি ভালো করে জানি যে তুমি সেটা কখনো বিশ্বাস করতে পারবে না, তাই আমি তোমাকে সেই কথা বলিনি। আর মাহিনের সাথে আমার সম্পর্ক আজকে থেকে না, আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ড। এখন বুঝে নাও যে তাকে বেশি কে চিনে। মাহিন, তুমি কেন চুপ করে আছো?
কেন বলো না? আশিক মিথ্যা বলতেছে, তুমি চুপ করে আছো কেন? এই মিথ্যা অপবাদগুলো তুমি মেনে নিচ্ছ, ব্যাপার কি? সে আবার কি বলবে? সে তো নিজেই আমাদের বিয়েটা দিয়েছে। কিভাবে এখন সেই প্রশ্নটা তোমার মাথায় ঘুরপাক খাবে? তাই তো আমি বলে দিচ্ছি, সে আমার সাথে বাজি ধরেছিল। আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আমি কিন্তু তোমাকে বিয়ে করতাম না। সে আমাকে বাধ্য করেছিল বিয়ে করাতে তোমার সাথে। কি হলো মাহি? তুমি কথা বলতেছো না কিসের জন্য এই বিষয়ে? তোমার নীরবতা বলে দিচ্ছে তুমি একটা প্রতারক। আর আশিক যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি, তাই তো? তুমি কি জানো মাহিন বিবাহিত, আর তার একটা বউ আছে, আর সে হচ্ছে আমার এক্স। আমি কোনো কিছুই বুঝতেছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি কি আমাকে সবকিছু ক্লিয়ার করে বলবে, নাকি আমি এখানে খুন করে ফেলবো সবাইকে? আমি শুধু তোমাকে সত্যিটা জানার জন্য এখানে নিয়ে এসেছি। আমি মাহিনকে ভালো করে চিনি এবং এখন কোথায় থাকে, কি করে না করে। আর মাহিনের সাথে আমি এখানে আড্ডাও দিতাম। তুমি হয়তো আমাকে লক্ষ্য করতে না। আমি তোমাকে হাত জোর করে বলতেছি, প্লিজ তুমি আমাকে এখন সত্যিটা বলো। আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, এখন তুমি আমার সাথে চলো। আমি বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার করে তোমাকে বলতেছি। আর মাহিন, ভালো থাকিস। আর আমার এক্সকে দেখে শুনে রাখিস। আমি কোথাও যাব না, আমি এখান থেকে শুনবো, তাও আবার মাহিনের মুখ থেকে। এসব কি শুনতেছি আমি মাহিন? তুমি বলতেছো না, সেজন্য চুপ করে আছো কেন? আশিক যেটা বলতেছে সত্যি বলতেছে। আমরা দুজন দুজনকে অনেক ছোট থেকে চিনি। আর আমরা দুজন একসময় অনেক ভালো বন্ধু ছিলাম। কিন্তু আমি যাকে পছন্দ করতাম আর আশিকও তাকে পছন্দ করতো, মেয়েটা আমাকে না করে দিয়ে আশিককে হ্যাঁ বলে দেয়। তার জন্য তুমি আমার জীবন নিয়ে খেলা করবে? এই সাহসটা কোথায় পেলে তুমি? কেন আমার সাথে এরকম করলে তুমি? এখানে আমার ভুল ছিল। আমি মেনে নিয়েছি তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করেছি, সেটাও আমি মেনে নিয়েছি। আর এখন আমি কিছু বলতে পারবো না। এখন আমার বউ আছে। তুমি আমার মন ভেঙে দিলে। আমি তোমাকে ভালোবাসতাম, কতটা ভালোবাসতাম সেটা বলে বোঝাতে পারবো না। তুমি সেটা ভালো করে জানতে, কিন্তু আমার এত নাটক দেখার সময় নেই। আমার টাকার প্রয়োজন ছিল, আমি শুধু টাকার পেছনে ছুটেছি। তাই বলে তুমি আমার মন নিয়ে খেলা করবে? এই সাহসটা তুমি কোথায় পেলে বলো? আমি কারো কোনো কথার জবাব দিতে বাধ্য না। যে তুমি আমাকে যেটা বলবে আমি তার উত্তর দেব। তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। মাহিন, কথাগুলো একটু ভেবেচিন্তে বলিস। ভালো হবে না বলে দিলাম। এমনিতেই আমার ভালোবাসার মানুষটাকে তুই। আরে শালা, চুপ কর। তোর ভালোবাসার মানুষ মানে সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমাদের প্ল্যান ছিল তোকে ফকির বানানো। তার জন্য আমরা এই প্ল্যান করেছিলাম। সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু তুই কি করতে পারলি? আমার কিছু সম্পত্তি নিয়ে কি আজকে কোটিপতি হয়ে গেছিস? একদিন দেখবি তোর এই সম্পত্তি থাকবে না। ভাই, বলতেছি তুই এখান থেকে চলে যা। এখানে সবাই আছে, আর তুই এখানে একা এসেছিস। কথাবার্তা একটু ভালো করে বলিস। আমি আমার মৃত্যুকে ভয় পাই না, পরোয়া করি না কাউকে। আছিস তোরা তো, আমার কি? 2 দিনের ভিতরে তোদের এই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি। কিন্তু আমি মানুষ, পশু না। আমি এখন কোনো ঝামেলা জড়াতে চাই না। তুই এখন এখান থেকে চলে যা। আমি কোনো ঝামেলা চাচ্ছি না। তুই তোর মতো থাক, আর আমাকে আমার মতো থাকতে দে। আমাকে যদি ডিস্টার্ব করার একটু চেষ্টা করিস, তাহলে তোর পুরো ফ্যামিলিকে আমি একদম শেষ করে দিব। তোর সেই সাহসটা নেই। তুই ভালো করে জানিস, আমার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, আমি তাকে কি করি। আর তুই তো সেটা নিজের চোখে দেখেছিস। আর আমিও যে কি জিনিস সেটা তুই ভালো করে জানিস। বুঝিস নাই? তুই যে না জানিস সেটা না। তুই এখন এখান থেকে চলে যা, সেটাই ভালো হবে। আমার মাথায় রক্ত উড়ে যাচ্ছে কিন্তু। আশিক, তুমি আমার সাথে চলো। আমি এখন এখানে থাকতে যাচ্ছি না। আমাকে নিয়ে চলো এখান থেকে, আমার মাথা ব্যথা করতেছে। তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না আমার লাইফে তোমাকে নিয়ে থাকতে। তুমি তোমার মতো চলে যেতে পারো। আজ থেকে তুমি মুক্ত। আচ্ছা চলে যাব, কিন্তু এখন তুমি আমার সাথে চলো। আমি যেটা বলতেছি সেটা শোনো, না হলে কিন্তু আমি কি করে বসবো নিজেও জানি না। আচ্ছা, তাহলে চলো। মাহিন, একটা কথা সবসময় মাথায় রাখবি, ভালো হয়ে যা।
আমি চাই না তোর কোনো ক্ষতি করতে, কারণ একদিন হলেও তুই আমার উপকারে এসেছিলি। তাই তুই তোর মতো থাক, আর আমাকে আমার মতো থাকতে দে। আমি কি বলতেছি, এখানে আর একটা মুহূর্ত আমি থাকতে পারছি না। আমাকে এখন এখান থেকে তুমি নিয়ে যাবে, নাকি আমি এখানে একটা কোনো অঘটন ঘটিয়ে ফেলবো, কোনটা? আশিক আর মাহিনের সাথে কোনো কথা বললো না। মাহিন চুপ করে সেখানে গিয়ে বসে পড়লো, কারণ আশিক যে কথাটা বলেছে সেটা সত্যি বলেছে। মাহিন আশিককে ধোকা দিয়েছে, আর সেটা ভালো করে জানে আশিক। প্রিয়াঙ্কা সেখানে কি বলবে ভেবে পাচ্ছে না। তার এখন কি করা উচিত? একবার সে আশিকের দিকে তাকিয়ে আছে, আর একবার মাহিনের দিকে তাকিয়ে আছে অভিমানী দৃষ্টিতে। প্রিয়াঙ্কার এখন ইচ্ছে করতেছে মাহিনকে কষে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু সে তা করতে পারবে না, কারণ সে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কখনোই তার সাথে এরকম করতে পারবে না। মাহিন না হয় তাকে ধোকা দিয়েছে, তাতে কি হয়েছে? সে তো তাকে অনেক অনেক ভালোবাসতো। সে তো তার ভালোবাসাটাকে সবসময় ধরে রাখতে চেয়েছিল। কিন্তু আজকে সত্যিটা জানার পর প্রিয়াঙ্কা একদম হতাশ হয়ে গেছে। কি হলো? আমি এখানে সবকিছু জানতে চাই। আমাকে বলো, কি হয়েছে সেদিন? কেন আমার সাথে এরকম করা হলো? তুমি আমার সাথে চলো, এখন বাসায় যাব। পরে সবকিছু তোমাকে জানিয়ে দেব কি কি হয়েছে। এখন বাসায় যাব তাড়াতাড়ি। আমি এখানে সব প্রশ্নের উত্তর চাই। এখান থেকে আমি কোথাও যাচ্ছি না। আগে আমার প্রশ্নের উত্তর চাই, তারপর এখান থেকে যাব। বোঝার চেষ্টা করো, আমার রাগ তোলাবে না। রাগ তোলালে কিন্তু আমি আর মানুষ থাকবো না। তখন কি করব নিজেও জানি না। রাগ শুধু আপনার একার, নাকি আমারও রাগ আছে? আমারও রাগ আছে। আমিও সবকিছু করতে পারি। আমি সেটা ভালো করেই জানি, কিন্তু এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বাসায় যাব। আর যদি তুমি না যাও, এখানে থাকতে পারো, সমস্যা নেই। আমি চলে যাচ্ছি। আপনাকে আমি কি বাধা দিয়েছি? আপনি চলে যেতে পারেন না। আমি তো আপনাকে ধরে রাখিনি। আপনি এখানে আছেন কিসের জন্য? এখান থেকে চলে যান। দেখো মাহিন, একটা প্রতারক আমি। তোমাকে সবকিছু বলে দিব। তুমি আমার সাথে আসো, প্রমাণ সহ সবকিছু দেখিয়ে দিব। এখানে থাকলে তাহলে প্রমাণটা দেখাতে পারবো না। আমি কোথাও যাচ্ছি না। আমি এখন কারোর কথা শুনতে চাচ্ছি না। আমি আমার এই জীবনের কোনো মূল্য নেই। না আছে আমার পরিবারের কাছে আমার মূল্য, না আছে আমার স্বামীর কাছে, না আছে এখন ভালোবাসার মানুষের কাছে। তাহলে আমার এই জীবন রেখে লাভ কি? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সত্যি সত্যি থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলবো আবার। প্রিয়াঙ্কা আশিকের রাগ দেখে একদম চুপ করে গেল। কোনো কিছু বলতে পারলো না, কারণ আশিকের চোখ একদম লাল বর্ণ ধারণ করেছে। আর এখানে যদি প্রিয়াঙ্কা একবার কথা বলে, তাহলে সত্যি সত্যি আশিকের হাতে তাকে মার খেতে হবে। এটার কোনো ভুল নেই। আশিক এসে প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল সবার সামনে, আর সেটা দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। আর আশিকের বুকে যত পরে কিল ঘুষি মারা শুরু করে দিল। আশিক সেদিকে কোনো পাত্তা না দিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল। ও তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। আশিক সোজা নিজের বাসায় নিয়ে আসলো প্রিয়াঙ্কাকে। আমাকে নিজের বাসায় রেখে আসেন। আমি আমার বাসায় চলে যাব। এখানে আর আমি এক মুহূর্তও থাকবো না, যেখানে আমার কোনো মূল্য নেই। সেটা পরে দেখা যাবে। এখন এখানে চুপ করে থাকো, আর একটা কথা বলবে না। যদি বেশি রকম কথা বলেছো তাহলে কিন্তু মেরে ফেলবো একদম। তাহলে আমাকে মেরে ফেলেন। এভাবে বাঁচিয়ে রাখছেন কিসের জন্য এখনো? আমি তো মরতে চাই। এখন কি চুপ করে থাকবে, নাকি আমার হাতে কিছুক্ষণ মাইর খাবে তারপর চুপ হয়ে যাবে, নাকি নিজে চুপ হবে, কোনটা? আমি কোনো কিছুই চাই না। আমি শুধু এই পৃথিবীর বুক থেকে মুক্তি চাচ্ছি। আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তোমাকে থাকতেই হবে। তোমাকে এই পৃথিবীতে থাকতেই হবে। আমার কোনো প্রয়োজন নেই। আর এই পৃথিবীতে আমি কার জন্য বেঁচে থাকবো? আমার তো কেউ নেই। তাহলে আমি কেন বেঁচে থাকবো? আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। বলতেছি না তোমাকে বেঁচে থাকতেই হবে? তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতেই হবে, আমি বলছি। আমি থাকবো না। আমি মরে যেতে চাই। আমার এই পৃথিবীতে কোনো প্রয়োজন নাই। আমি থাকতে চাই না পৃথিবীতে। তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার তো প্রয়োজন আছে। তোমাকে আমার জন্য হলেও তোমাকে থাকতে হবে এই পৃথিবীতে। যদি ভুলক্রমে কোনো ক্ষতি করার চেষ্টা করেছো নিজের, তাহলে কিন্তু তোমাকে। থেমে গেলেন কিসের জন্য বলেন? আমাকে মেরে ফেলবেন, তাই তো? আমি তো মরতে চাচ্ছি। মেরে ফেলেন। আমি আমার নিজের ক্ষতি করব নাকি করব না, সেটা আমার ব্যাপার। বলছি না চুপ থাকতে, তারপর এত কথা বলতেছো কিসের জন্য? বলতেছি না বারবার চুপ করে থাকো, চুপ করে থাকো। না, আজকে আমি চুপ করে থাকবো না। আজকে আমার বলার দিন। আমি আর এই পৃথিবীতে থাকবো না। আপনাকে আরো কিছু বলবো। আজকে লাস্ট কথা আপনার সাথে আমার। আশিক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, রাগে ফেটে যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করার জন্য প্রিয়াঙ্কাকে বিছানার উপর ফেলে দিল।
দিয়ে প্রিয়াঙ্কার উপর আশিক উঠে পড়লো। প্রিয়াঙ্কা নড়াচড়া করতেছে, আশিকের সাথে ধস্তাধস্তি করতেছে প্রিয়াঙ্কা আজকে প্রথম। কিন্তু প্রিয়াঙ্কার শক্তি ব্যর্থ আশিকের কাছে, আর প্রিয়াঙ্কা উঠতে পারে না। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা হার মেনে নিল। আর সেই সুযোগে আশিক তার ঠোঁট দুটো দিয়ে প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। প্রিয়াঙ্কা শুধু শব্দ ছাড়া আর কোনো শব্দ করতে পারছে না। প্রিয়াঙ্কা যতই নজর করতেছে আশিক প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের ঠোঁট দুটো ততই শক্ত করে বসিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা আশিকের ভালোবাসার কাছে নিজেকে সমর্পণ করে দিল। আর প্রিয়াঙ্কা কোনো শক্তি দেখাতে পারছে না আশিককে। কোনো এক অজানা মায়ার টানে আশিকের সাথে খারাপ ব্যবহার করতে পারছে না প্রিয়াঙ্কা। এটা যে একটা বৈধ ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটাতে যতই রাগ অভিমান থাকুক না কেন, একটু ভালোবাসা পেলেই দুজনের আবারও ঠিক হয়ে যায়। এখন তো প্রিয়াঙ্কার মনে মাহিনের জন্য শুধু ঘৃণা আর ঘৃণা, এছাড়া আর কিছুই নেই। আর আশিকের উপর যে ঘৃণাটা ছিল, কিন্তু আজ প্রিয়াঙ্কার মনে ঘৃণার পরিমাণটা কমে যাচ্ছে আর ভালোবাসার পরিমাণটা বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দুজনের গভীর ভালোবাসা তলিয়ে গেল। দুজন অতল ভালোবাসার সাগরে তলিয়ে যাচ্ছে। আজকে আশিককে কোনো বাধা দিচ্ছে না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অনেক উৎসাহের সহিত আশিকের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকের পর থেকে যদি আমাকে একটু কষ্ট দিয়েছো তুমি, তাহলে সেই দিন আমার মরা মুখ দেখবে। সত্যি তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে একদম পাল্টে দিয়েছো। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারতেছি না। থাক, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো, আমার কাছে দিতে হবে না। তুমি শুধু আমাকে কষ্ট দেবে না, এটাই হলো সব থেকে বড় কথা। যদি কষ্ট দিয়েছো তাহলে সেদিন বলেই তো দিলাম। আমার দেহে যতদিন প্রাণ আছে আমি তোমাকে হাসি খুশি রাখবো, কথা দিচ্ছি। তোমাকে কখনো কষ্ট দেব না। কথাটা মাথায় রেখো। হ্যাঁ, এখন চলো দুজনে গিয়ে গোসল করব, আর তুমি আমাকে আজকে গোসল করিয়ে দিবা। পারবো না। আমি তোমাকে গোসল করিয়ে দিব কিভাবে? আমার লজ্জা করে, তুমি যাও। থাক, আর আমার লজ্জাবতী স্বামী, তোমাকে লজ্জা পেতে হবে না। যেটা বলেছি সেটাই করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কি যে বলো না। সত্যি আমার তো একটু লজ্জা বেশি, কিন্তু মাঝে কয়েকদিন ইগো নিয়ে চলছিলাম তো, তাই। তোমার কাহিনী তুমি বন্ধ করো এখন। এখন যাবে কিনা সেটা বলো, না গেলে কিন্তু পানি এনে তোমাকে এখানে ভিজিয়ে রাখবো সারাটা রাত। তারপর আশিকার কি বা করতে পারে এই ব্যাপার নিয়ে প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কাকে যেহেতু মন থেকে ভালোবেসে ফেলেছে, তাই ভালোবাসার মানুষের কথা তো রাখতেই হবে। বাধ্য হয়ে প্রিয়াঙ্কার সাথে আশিক বাথরুমে চলে আসলো। আবার প্রিয়াঙ্কাকে গোসল করিয়ে দিতে লাগলো। তাদের ভালোবাসা পরিপূর্ণতা পেল। আমি চাইলে কিন্তু গল্পটা সেড এন্ডিং দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অনেক খারাপ লাগতো। অনেকেই অনেক কথা বলতেন, তাই আপনাদের কথা ভেবে চিন্তে আমি গল্পটা হ্যাপি এন্ডিং করলাম। আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অতি তাড়াতাড়ি কমেন্ট করুন। তাদের ভালোবাসার অনুভূতিগুলো নিয়ে নতুন একটা সিজন নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তাদের নতুন দাম্পত্য জীবন কিভাবে মধুর হয়ে উঠবে সেটা নিয়ে আসব। আপনাদের মাঝে সিজন 2 নিয়ে আসব। আপনাদের সাড়া পেলে সিজন 2 আসবে, না হলে আসবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পরিবারকে সব সময় হাসি খুশি রাখবেন। নিজের ভালোবাসার মানুষটার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। কি হলো, ওইখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? এখানে আসেন, আমাদের সাথে যোগ দেন, ভালো লাগবে। আমার সাথে গল্প করেন, মজা পাবেন। আমি এখানে ঠিক আছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা কাজ করেন আর মজা করেন। আমি সেখানে গিয়ে আপনাদের মজাটা নষ্ট করতে চাচ্ছি না। আপনি সবসময় একটু বেশি কথা বলেন। এখানে আসতে বলেছি, এখানে আসবেন। আর যদি একটা কথা বলেছেন তাহলে কিন্তু। মাহিন কোনো কথা না বলে চুপচাপ হয়ে তাদের কাছে চলে আসলো। এসে দেখছে তারা রান্না করছে। প্রিয়াঙ্কা রান্নার কাজে ব্যস্ত, আর মিলন প্রিয়াঙ্কাকে সাহায্য করছে। বাকিরা যে যার মতো গল্প করছে। মাহিন বুঝতে পারছে না সেখানে সে কি করবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার রান্না দেখতে লাগলো। প্রিয়াঙ্কা ভালোই ধৈর্য সহ রান্না করছে, কিন্তু তার একটাই বদভ্যাস, মানুষের টাকা মেরে খায়। আর সে তো বুঝতেই পারে না যে একটা মানুষের টাকা যখন সে মেরে দেয় তখন তার পরিবারের কাছে এসে মানুষটা কতটা চাপে পড়ে যায়। মাহিন চুপচাপ প্রিয়াঙ্কার রান্না দেখছে। প্রিয়াঙ্কা বিষয়টা লক্ষ্য করে, মাহিনকে তার কাছে টেনে নিল। মাহিন প্রিয়াঙ্কার এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল। কি করতেছেন? আমি তো এসব করতে পারি না। আর আপনি এটা কি করতেছেন? রান্না করতেছেন? আমি দেখতেছি, আমাকে এখানে নিয়ে আসার কি আছে? তেমন কিছু না, এখন আপনি আমাকে সাহায্য করবেন।
মিলন, এখান থেকে চলে যা। ওদের সাথে গল্প কর, মজা কর। আমি রান্নাটা শেষ করে তোদেরকে খাইতে দিব এখন। আজব কথাবার্তা বলতেছেন, এটা ঠিক না। আমি এখানে থাকতে পারবো না। আমি ওদের সাথে গল্প করি। আপনারা রান্না করেছেন, রান্না করেন। আমি আপনার সাথে নাই। এটা বললে হবে? আপনি আমাকে কথা দিয়েছেন আপনি আমাকে ভালো করবেন, আর আমি এখন ভালো হতে চাই। আপনার সঙ্গের প্রয়োজন আমার, তাই আপনাকে আমার কাছে নিয়ে আসলাম। আপনি আমাকে তাহলে সাহায্য করার কথা বলে কি অভিনয় করতেছেন না তো? আচ্ছা, আপনি এখন যেটা বলবেন সেটা করতেছি। তারপরও আমাকে এভাবে খোঁটা দিয়ে কথা বলবেন না, কারণ আমি যাকে কথা দেই কথা রাখার চেষ্টা করি।